কথা যদি কোনো অসুবিধায় পড়েন আমার মনে হয় আমাকে যেভাবে আপনারা বলছেন তার চেয়ে বেশি বেশি অংশ যদি তাকে বলেন আমার মনে হয় ব্যবস্থা করতে সহায়ক হবে, সাহায্য করতে পারবে, আমাদের সৌন্দর্য বৃদ্ধি হবে এবং আমাদের যে আজকে যে সেক্টরটা কিন্তু মরা বসা কিন্তু মরা বসার সেক্টর, এই সেক্টরে আমাদের যদি শ্রম দেয় আমি আশা করি আমি যে বিশ্বাস করি অন্তত আগের তুলনায় আরো ভালো হবে। আগের তুলনায় কিন্তু এখন আমরা বর্তমানে ভালো আছি। হবিগঞ্জ একটা আমাদের জেলা হাসপাতাল, আমি জেলা হাসপাতালে গেছি, যাই মাঝে মধ্যে ডিসি সাহেবের সাথে বা অন্যান্য কর্মকর্তাদের সাথে গেছি, দেখছি ইডার দিয়ে গেলাম যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এর চেয়ে বেশি সমস্যা আমি মনে করি আমাদের ইডার থেকে কিন্তু কেউ বলে হবে না। আমার কাছে এই কথা রাখবো যে আমাদের যে ক্লিনার যারা আছে ক্লিনার কীভাবে ব্যবস্থা করা হবে, যদি স্বাস্থ্য সেবাতে না পাওয়া তারপর আমার এমপির কাছ থেকে একটা রোড দাও যে আসছে যে কেনতে পারে আরো যদি 4 জন নিয়ে আসতে পারে আমার মনে হয় আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কথা আর উঠবে না। এখন আসে মনে হয় 2 জন আর যদি আরো 4 জন আসে তাহলে আমার মনে হয় 10 জন আইডিয়া করতে হবে। বলি 10 জন অন্তত 4 জন আমার এই বিষয়ে ব্যবস্থা করতে হবে। এটা অনুরোধ, এটা আমার অনুরোধ যেখান চাই করো 4 জন এটা আমার অনুরোধ। 10 জন তো অসম্ভব কথা হচ্ছে বাস্তব দিব। আর যে কথাটা আসছে এই আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব বলেছেন যে অ্যাম্বুলেন্স কিন্তু একটি থাকে, 2টা যদি ঠিক হয় আমাদের দাদা আর ড্রাইভার কিন্তু থাকবে একটা, এটার জন্য ড্রাইভার যদি এক্সট্রা অর্ডিনারি রাখতে পারো তাহলে চেষ্টা করে দেখতে পারে যে একটা আনা যায়। আর বেতন তো আসবে তো আছে কথা বলা যায়, বাস্তবায়ন ঘটনা ঘটি নয়, বাস্তবায়ন ঘটনা অনেক ঘটি নয়। এটা যে কথা তুমি বলছো দেখবা না, কিন্তু আমার মনে হয় না ভালো করে সারা বাংলাদেশের যে চাহিদা আর মানুষের যে চাহিদা এইসব চাহিদা পূরণ করা কঠিন হয়। যে চালায় এ কিন্তু বুঝে এমনি কিন্তু কইতাম পারি আমরা যে হ্যাঁ সব বাংলাদেশ কি কাম করলেন কি কাম করছেন এইভাবে বলা যায়, কিন্তু আর ইউনুসের বল না যখন না এটা চালাই দেখি কঠিন আমি বুঝতেছি আমরা কথা আর দিয়ে অনুভূতি নেই না, আমরা আন্তরিকতা চাই। আমি আপনাদের সব যারা আসছেন আমরা আমার ছোট ভাইয়ের সমান, আমার ছেলের সমান, ডাক্তাররা যারা আছেন আয়াদের আছে কেন বা আমাদের যারা আমাদের উত্তীর্ণ যে নার্স আছে ওগুলো আমাদের মেয়ের সমান। আমাদের কাছে অনুরোধ কোনো মানুষের জন্য বাড়িতে তোমাদের মা বাপরে যেভাবে শ্রদ্ধা করছো, আদর আপ্যায়ন করছো, লালন পালন করছো, এইভাবে যারা আসবে বৈবদ্ধ মানুষ আমাদের তোমাদের কাছে তাদেরকে তোমরা এইভাবে একটু আপ্যায়ন করতে, এইভাবে তাদেরকে সম্মান দেখা যায়, এই অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা সোনারঘাটে 2 বছর ধরে মুক্তিযোদ্ধা কোনো টাকা আসে না, সেটা আমি আলাদাভাবে শুনবো না। শুরু করেছি মহান আল্লাহ নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। সোনারঘাট সরকারি হাসপাতাল আমি এমপি হিসাবে শুধু জায়গায় এখানে দেখতেছি, আমি দেখতেছি যে যথেষ্ট পরিমাণ সম্ভাবনা হওয়ার বেশিরভাগ সম্ভাবনা যে এইখানের পেটে পড়েও আমাকে মারা যাওয়া লাগতে পারে। আপনারা যারা এখানে আমার সামনে আছেন, ইভেন টিএইচও উনিও এই এলাকার সন্তান, এমনও মতো কপাল আমাদের নাও থাকতে পারে যে আমাদের এখানে স্থানীয় ভাষায় বলে যে দম যাওয়াটা এই হাসপাতালে আমার হওয়ার যথেষ্ট পরিমাণ সম্ভাবনা আছে। যে পরিমাণ বাড়ি আমি আসি, এটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, এটা আক্রমণ হইতে পারে, এটা আমার
নিজের বাবা উনি ডায়ালাইসিসের কারণে বাড়ি ছাড়তে হইল মরার আগে। 3 বছর আগে বাড়ি ছাড়ছেন, ঢাকা গিয়ে থেকে লাশ হিসাবে ফেরত আসছেন। আমাদের যিনি সাবেক মন্ত্রী, আমরা যাচ্ছি এনামুল মুস্তফা শহীদ সাহেব, উনিও ডায়ালাইসিসে বিদায় দিচ্ছেন। আল্লাহ ওনারে বেশ প্রসিদ্ধ করুক। উনি সমাজ কল্যাণ মন্ত্রী থাকাকালীন সময় যদি আমরা যারা ওনার আশেপাশে ছিলাম, হয়তো চেষ্টা করলে এই সোনারঘাট হাসপাতালে আমরা একটা ডায়ালাইসিস যে একজন এমপির যে ডিমান্ড করছেন যে যেসব জিনিস আমাদের দায়িত্ব দিতেছেন, যে নার্স বাড়ানো, ডাক্তার বাড়ানো, 10 বছর এর মধ্যে 5 বছর একজন মাননীয় মন্ত্রীর কাছে যদি ভালোভাবে চাইতেন, আমার একটা বিশ্বাস, আমি যতটুকু মাহবুব আলী ভাইয়ের চিনি, তাহলে যদি আপনারা সবাই মিলে ধরতেন, এলে অবশ্যই এর চেয়ে ভালো ডেভেলপমেন্ট অনেক আগে আমরা পাইতে পারতাম। এইখানে কোনোভাবেই টিএইচও সাহেব বা আপনারা যারা এখানে আছেন তারা এই দায় এড়াইতে পারেন না। এবং আজকে আমরা 2টা সুযোগ হারাইছি, 2 জন মন্ত্রী তাদেরকে ঠিক আছে, ঠিক আছে। সেট করলে বুঝা যেত না। এইভাবে এখন দেখেন আমরা সুযোগ হাতছাড়া হওয়ার পর আমরা এখন আবার সিরিয়াস হওয়ার জন্য এখন আমি আপাতত পিছনের দিকে আর তাকাইতে চাচ্ছি না, সামনের দিকে আগাইতে চাই। সামনের দিকে আগাইতে গেলে প্রথম যে কাজটা করতে হবে এটা হচ্ছে গিয়ে যে আমি 5 বছর যদি এমপি থাকতে পারি, তাইলে মাস হচ্ছে গিয়ে 60টা মাস, 5 12 60টা মিটিং অবশ্যই করা লাগবে। আপনাদের কাছ থেকে শুনতে চাই, আপনাদেরকে বলতে চাই, আমার একটা বিশ্বাস এখানে যে মানুষগুলো আসছেন, যদি 60 বার আমরা বসতে পারি তাহলে অত সহজ হবে না। এটা খুবই জরুরি। প্রথম কাজটা এটা হচ্ছে গিয়ে ইউএনও মহোদয়ের পরামর্শে আপনি জরুরি ভিত্তিতে আমাদের যে ব্যবস্থাপনা কমিটি, ফরমাল কমিটি ঘোষণা করবেন।
সেকেন্ড হচ্ছে কি আপনার এই ব্যাপারে যা যা লাগে আমি জানি না কি কি লাগবে। হাসপাতাল, পুরা হাসপাতালটা সিসিটিভি ফুটেজের আওতায় আসবে। আমি ঢাকায় বসে এই সিসিটিভি ফুটেজের একটা লাইন আমার আমার কাছে থাকবে। আমি সকালবেলা উঠে আমার মাধবপুর এবং সোনারঘাটের হাসপাতাল সকালবেলা দেখে আমি অন্য কাজ শুরু করব। এটা আমি ব্যবস্থা করে নিয়ে নিব। আপনি সিসিটিভি চালু করলেই আমি আমার কম্পিউটারে বা আমার ফোনে যেভাবে নিতে আমি নিয়ে নিব। 2, প্রতিটা সরকারি হাসপাতালে এখন নতুন নিয়ম হয়েছে আপনার এই যারা এখানে আছে তারা হাজিরার জন্য একটা কম্পিউটার যে একটা সিস্টেম আছে বায়োমেট্রিক হ্যাঁ, এটা চালু থাকলো। আপনারা যারা চালু রাখেন তারা কতটুকু চালু রাখছেন আমি জানি না। এটা ওই ফিঙ্গার পাঞ্চিং দেখে আমরা বুঝতে পারবো তারা কখন আসছিলেন, তারা কখন গেছেন। এটা হইলে আমাদের জন্য সুবিধা হবে, আমরা বুঝতে পারবো যে এটা আপনি আমাকে বা যারা যারা যেভাবে আছে আপনার কাছেও থাকলো, আমি প্রয়োজনে আপনার কাছ থেকে দেখে নিব যে গেল। দ্বিতীয় হচ্ছে কি হাসপাতালে যারা কাজ করে না তাদের মধ্যে অনেকের ব্যাপারে শোনা যায়, আমি এইসব বিশ্বাস করি না, যে আপনারাই বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের পার্টনার। এটা আমার কাছে মনে হয় যে এটা খুবই বিব্রতকর আমাদের জন্য। যদি পার্টনারশিপ থাকেও আপাতত এই 5 বছর আমি যতদিন আছি আর পার্টনারশিপ রাখেন না, এটা আমাদের সবার জন্য ভালো হবে। আর রাজনৈতিক ইনফ্লুয়েন্স, আমি অমুকের লোক তমুকের লোক, অন্য লোকের নাম যদি বলে তাহলে একটু ওয়েট করে, আর যদি বলে যে আমি ব্যারিস্টারের লোক তাহলে সাথে সাথে থানায় দিয়ে দিই। আমার যদি কোনো অন্য লোকের কথা বলে আমি জানি না, একটু টাইম নিয়ে আমি এখন দেখা গেল মাইন না যাই না এগুলো বলতে হবে। যদি ব্যারিস্টারের লোক বলে তাইলে কি করবেন, আমাদের ওনারে এক্সরে না দেখাইয়া হিল্লোর সাহেবকে বলবেন যে আপনি সাথে করে নিয়ে যান। রাজনৈতিক কোনো ইনফ্লুয়েন্স থাকবে না। আমি মাসুমা ম্যাডামের কথা আমার খুব পছন্দ হয়েছে। আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন, যখন কোনো সমস্যা হয় আপনি আমার নাম্বার দিয়ে যাবো, আপনি সরাসরি আমাকে কল করতে পারবেন। কোন ধরনের কোন একজন নার্সের ব্যাপারে যদি আমি শুনি যে আমার কোন এলাকার লোক ডিস্টার্ব করছে, তাহলে হিলুল সাহেব আসার আগে আমি চলে আসবো। কিন্তু ওসি সাহেব আসার আগে আমি চলে আসবো। যে কোন মহিলাদের, আমি এমপি হওয়ার আগেই বলছি, আমার এলাকার মহিলা, তার উপর আবার এলাকার বাহিরের মহিলা এখানে আছে, কোন বকাটে যেই হোক সে, তারে কোনোভাবেই আমাদের কোন মহিলার উপর নির্যাতন হইলে, শুধু নার্স না, এইখানে কোন সরকারি কর্মকর্তা কর্মচারী মহিলা আসবেন বা যেই হোক, তার উপর কোন ধরনের অন্যায় নির্যাতন যদি কেউ করেন, আমি যতদিন এমপি আছি এই সম্পূর্ণতা আমি ব্যক্তিগতভাবে আমি বহন করবো। আমি বলি প্রশাসনকে যদি আমি হেল্প করতে না পারি, তাইলে এইরকম অযোগ্য এমপি হওয়ার কোন প্রয়োজন আমি আছে বলে মনে করি। এই এমপি না থাকলেও চলবে। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদেরকে আমি আমার সর্বস্ব দিব না, আপনারাও যেন আমাদেরকে সর্বস্ব দেন। আমি আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি যে আপনারা ছাড়া আমাদের যাওয়ার জায়গা তো নাই। আমি বুঝি যে অনেক বেশি লিমিটেশনস এর মধ্যে আপনারা আমাদের জন্য কাজ করেন, তারপর কি করব বলেন। আমি আপনাদের বুঝি আপনাদের মেজাজ খারাপ হয়। আপনারা আশ্চর্য হবেন না যে আমি এমপি হওয়ার পর আমার বাড়ি ঘরের নিচে মানুষ, আমার কোর্ট কাছারি যেভাবে যে পরিমাণ মানুষ আমার পিছনে দাঁড়াই থাকে, যে এখন যদি আমি একটু বিরক্ত হই তাইলেই ভাইলা, মানে আমি একটু বিরক্ত হইলেই আমার দিকে সারাক্ষণ ক্যামেরা তাক করে থাকায়। কিন্তু আমি যে একটা মানুষ, তাও ধরে নিছি যে উপরে আল্লাহ, নিচে যতদিন আমার ঠিক থাকে, আমার মানসিকতা থাকে, সুস্থ থাকে, কাজ করে যাব। আর যেদিন আমার সুস্থতা থাকবে না, তখন আমি রিজাইন করে। আর আপনাদেরকে আরেকটা জিনিস আমি কনফার্মলি বলে দিই, আমার পাশে যারা আছেন, আমার বিপক্ষে যারা আছেন, আমি কিন্তু আগামীবার ভোট পাবো এমপি নির্বাচনে দাঁড়াইলে, এই চিন্তা আমার মাথায় নেই। আমি কাজ করে যাবো। এতে যদি আমার পুরো এলাকাও আমার বিরুদ্ধে চলে যায়, যে আমি আর ভোটই পাবো না, সবাই জানে যে নিশ্চিত ফেল, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি 50 বছর এমপি আছি। আমার যা যা কাজ করার, যেখানে দখল উদ্ধার করার, যেখানে যা যা করার,
আমি আপনাদের ভোটের জন্য ওয়েট করতেছি না, আমি ওয়েট করতেছি পরবর্তী প্রজন্মের যেন মরার আগে চোখে চোখ রেখে ভুলে যেতে পারি যে আমি দায়িত্ব পাওয়ার পর যে সোনারঘাট মাধবপুর পাইছিলাম এর চেয়ে ভালো সোনারঘাট মাধবপুর আমি রিজাইন করার আগে রেখে যেতেছি আপনাদের। আমি গণস্বাস্থ্যের অনেকগুলা মিরাশি ধরনের আছে গণস্বাস্থ্যের ক্লিনিক গুলার অবস্থা আরো খারাপ। আমি জানি না আপনার জুরিসডিকশনে এগুলা পড়ছে কিনা। হ্যাঁ, কমিউনিটি ক্লিনিক আপনাদের এই যে আপনি এখানে আমি মিটিং করতে করতে একজন আমার মেসেজ পাঠাইছে। আমার তো সুবিধা এটাই যে আমি ফেসবুক থেকে সব জায়গায় যাই। তাহলে আপনাদের পাঠাইছে যে দেখেন, সে পাঠাইছে আমার বাড়ির পাশে মুসিখান্দি একটা গণস্বাস্থ্য কেন্দ্র আছে, বেহাল অবস্থা, ভিজিটর নাই, আয়া নাই, পিয়ন নাই, সবাই বাড়িতে বসে বেতন নেয়। এই দেখেন, এই যে 12:37 আমি পাইছি। কার আন্ডারে আপনি তো পিএসও আন্ডারে বললে তো আপনি দায় রাখতে পারবেন না। হ্যাঁ, আপনি দেখেন এখানে যতগুলা আছে এগুলাতে সমস্যা হয়ে গেলে আমি আমারও তো একটা পরীক্ষা আছে, এমপি হিসাবে আমার পরীক্ষা আছে যে আমি দায়িত্ব নিলাম। চিকিৎসক আছে 8 জন, নার্স 29 জন, এই আমি লিস্টটা নিয়ে গেলাম। আমারও তো একটা বছর পর বছর একটা পরীক্ষা দিতে হবে। আমি যদি 2-4 জন না বাড়াইতে পারি তাহলে এমপি হিসাবেও আমি যোগ্য না। আমার তো চেষ্টা করতে হবে যে অন্তত কিছু লোক না বাড়াইতে পারলে আমি কি করলাম। আমার কাজ হচ্ছে কি বিভিন্ন জায়গায় তদবির করে এগুলো বাড়ানো, এগুলো আমি আমার জায়গা থেকে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করতে। আর একটা জেনারেটরের কথা বলা হয়েছে, মাননীয় উপজেলা চেয়ারম্যান সাহেব একটা জেনারেটরের কথা বলছেন, উনি 2 দিনের ভিতর দিয়ে দিবেন বলছেন। ইয়নো মহোদয় এটা কি করছেন, জেনারেটরটা রাখেন। আর আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদেরকে একটা ছোট যেভাবে মাঝারি রকমের আইপিএস এর ব্যবস্থা করবো, যাতে আপনারা এইটার সাথে আইপিএসটা চালিয়ে রাখতে পারেন। আমি আর সমাজ কল্যাণ আপনাকে আমি বলবো যে আপনার কাছে অনেক জিনিস আছে যেগুলা হাসপাতাল বা আপনি কিন্তু অনেক বড় দায়িত্ব। আমি আপনার সাথে আজকে আমার প্রথম দেখা হয়েছে, বা আগেও দেখছি আমি আপনাদের বিভিন্ন মিটিংয়ে, কিন্তু আপনি আরেকটু কল্যাণময় হবেন এটা আমার আপনার প্রতি আমার একটা প্রত্যাশা। আমার প্রতি তো মানুষের প্রত্যাশা অনেক বেশি, আর আমি আপনার উপর একটু প্রত্যাশা করতেছি যে আপনি যেটা আজকে আমরা জানতাম না, তারপরে বললেন যে 1 লাখ টাকা বরাদ্দ হয় কিসের জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে কি, মহোদয়কে আমি বলবো এটারে মামির বাড়ি বানায়েন না, এটা মামার বাসায় থাকুক। মানুষ যেন যে কোনো একটা প্রবলেমে পড়লে আপনারা ফোন দেয়, বা অমুক অমুকরে যেন ফোন না দেয়। তাহলে বোঝা গেল যে দেখা যাচ্ছে যে এটা আমাদের জন্য শুভ নয়। আর এই যে আরো যারা আছেন এরকম ক্ষমতাশালী হয়ে গেছে, আমি আপনাদেরকে বলবো যে আমি যতদিন এমপি আছি, ক্ষমতা হবে আপনার সেবার গুরুত্বের বিবেচনায়, আপনি কে কি এইটার বিবেচনায় আপনি ক্ষমতাশালী হবেন না। আর আমি যতদিন আছি ততদিন দুর্বলের সাথে থাকবো এবং নির্যাতিত নিপীড়িত মানুষের এমপি হিসাবে বাকি জীবন আমি এবং আপনারা যেহেতু কথা বলতে শুরু করছেন, আমার বিশ্বাস আর বেশি দিন এই সমস্যা এক্সিস্ট করবে না। এই যে আমরা কথা বলা শুরু করছি, এই যে 60টা মিটিং যদি হয়, এটার জন্য যা যা লাগে আমরা করব। আর আমাদের আরএমও আপনার একটা জিনিস বলি, আপনি রাজনৈতিক ইনফ্লুয়েন্স যা যা আছে, আপনি যারা আছে তাদেরকে বলবেন যে এমপি সাহেবের ভাই বোন। সুতরাং আমার এইসব ক্ষমতা দেখায় লাভ নাই। আপনারই আমি দায়িত্ব দিলাম, আপনি ওই যে তেইশো সাহেবের সাথে করে নিয়ে আপনি সোনারঘাটের দায়িত্ব নেবেন। আমি চাই আপনি এলাকার বউ হিসাবে আমার পরে আপনি এমপি হওয়ার মতো এই ধরনের অবস্থান রাখেন। আমার কোনো কষ্ট থাকবে না, আমি আপনাদের মতো লোকের কাছে যদি ছেড়ে যেতে পারি, এটা আমার আরো অনেক বেশি ভালো লাগবে। আমি মাননীয় ইউনো মহোদয়কে বলবো যে আমি আজকে শুধু টের পাইলাম যে আমাদের এই ব্যবস্থাপনা কমিটির এই অবস্থা। আমার মনে হয় আরো কমিটি আছে যেগুলা কেউ হাতই দেয়, আমি তো জানি না। আপনি একটু খুঁজে খুঁজে বের করবেন যে কোন কোন কমিটি গুলা আমরা এইভাবে আসলে খবরই নেই না। মনে হইতেছে যে এইগুলো আমাদের কাজ না। আমাদের কাজ হলো 5 বছর পরে ভোট নেওয়া, ভোট নেওয়া যে যার মতো অবস্থান করে এরপরে হচ্ছে গিয়ে ওই যে মজা মারে ফজা হয়। তো এটা আমাদের মনে হয় এটা যতগুলা কমিটি আছে এগুলা ফর্ম করার বিষয়ে আছে, আমাকে একটু ইনফর্ম করবেন। আর এই ওসি মহোদয়ের কাছে আমার একটা অনুরোধ, আপনি মাঝে মধ্যে নিজেই চলে আসবেন হাসপাতালে। আইসা যারা ওই চেয়ার টেবিলে 5 জন করে বসা, সাথে করে নিয়ে যাবেন।
বা এখানে টমটমে ওই যে আপনার জুরিসডিকশনের ভিতর কিন্তু আমিও করি। আপনার কিন্তু এত কম ক্ষমতা না, কিন্তু আপনি ক্ষমতাটা প্রয়োগ করেন। আপনার এই যে টিএইচও সাহেব বলা লাগবে না, আপনারা ওনার কোনো ইনভাইটেশনও লাগবে না। আপনি আসবেন, একটা সফটওয়্যার দিবেন, ফাঁকে ফুঁকে 3-4 জন সাথে করে নিবেন আপনি। আমি তো এটা আশাই করি। এরপরে বাচ্চা চাইসাই দিবে যে কি বিষয়, কিন্তু জানবে না মানুষ যে কি কারণে আপনি নিয়েছেন। আপনার প্রায় যেন ওই বগিটা যেন ভরা থাকে, যে কিছু আপনি তুলে নিয়ে যাবেন। এতে আপনার কোনো, এটা যদি আমার একেবারে খুব কাছের লোক হয়, 1 মিনিট অ্যাভয়েড করবেন না, তুলে নিয়ে বলবেন যে এখন ছুটাই নেন কি কি বিষয় অপরাধ। সব তো আর ক্রিমিনাল অফেন্স না, কিছু আছে টর্ট, যে আপনার এই সিভিল রঙের কারণে আপনি নিয়ে এই ক্ষমতা আপনার আছে, হাসপাতালে আপনি টহল বাড়াবেন। এই রাতে যদি ওই লাইটের কথা, লাইটের যা লাগে, আমার এই বিষয়ে আমি আপনাকে অ্যাডভাইস করবো না টিএসও মহোদয়কে। আমি শুধু এইটুকু বলবো যে এটা আপনার বাড়ি, আপনি অন্য যে কোনো টিএসও থেকে আপনি একটু আলাদা হবেন, কারণ এটা আপনার বাড়ি। আমি কিন্তু শুধু আমি এইটুকু বলতে চাচ্ছিলাম যে আমার এই হাসপাতালের বিষয়ে আমার যে এমপি হওয়ার আগে যে হিসাবটা ছিল, যে এটা পুরা রিকনস্ট্রাকশন না করা ছাড়া মনে হয় এটার উন্নতি হবে না। পুরা ধরেন একটা শিফট চেঞ্জ করা ছাড়া। তারপর যেহেতু আপনার বাড়ি, আমি কোনোভাবেই চাচ্ছি না যে আপনার বাড়িতে আপনি মানে কোনোভাবে, এটা তো আপনার একেবারে জানাজা পর্যন্ত, আমি চাচ্ছি যে আপনার সাথে থেকে আপনার যতটুকু পারে সহযোগিতা করে আপনার টাইটা সামনে নিয়ে যেতে। কারণ একই স্কুল থেকে আমরা পড়ে বড় হয়েছি, আমরা মিলেমিশে একেবারে ভাইয়ের মতো করে চাই যে সোনারগাঁটারে আমরা একটু সামনের দিকে নিয়ে যেতে চাই। আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, আমার জীবনের এমনিতেই 12টা বেজে গেছে, আর 12টা বাজার কিছু নাই আমার, অলরেডি আমার লাইফ ইজ গন। তো যতটুকু যাওয়ার আগে শেষ পর্যন্ত আমি আমার এলাকাটা একটা সুন্দর এলাকা দেখে যেতে চাই। আমি কালকে রাতে এসে আমার এত ভালো লাগছে, আমি যখন এই খোয়াই নদীটা দেখলাম, যে দেখি একটা বিশাল বড় হ্রদের মতো মনে হইতেছে, যে এটা বিশাল বড় নদী, অথচ কিছুদিন আগে এই জায়গায় তাকাইলে মনে হইতো যে এইটা মনে হয় এইটা মনে জমি, এটা মনে হইতো জমি মনে হইতো। এখন আজকে থেকে হয়তো জাল দিয়ে আরো ময়লা পরিষ্কার শুরু হবে, কালকে ক্লিন হবে। ধরেন আপনারা আসবেন, জবাবেন যে আমি এমপি হওয়ার পর আমার 25 দিন গেছে মনে অধিবেশন, আমি ওই যে মনে হয় 15-20 দিন হয়েছে আমি শপথ নিয়েছি। নেয়ার পর আমি সরকারি ভাবে শুধুমাত্র 1400 কম্বল পাইছি, আর অথচ আমার খরচ হয়েছে 25 লাখ টাকা। 25 লাখ টাকা খরচ হয়েছে আমার। আজকে আসার সময় এখান থেকে আমি বাসা থেকে এখান থেকে আসা পর্যন্ত 57,000 টাকা খরচ হয়েছে। আমি একটা স্কুলে ঢুকছিলাম, এখানে টাকা দিয়েছি 15,000, এই বল দিছি বাচ্চাদেরকে, কি দিছি, হ্যাঁ সিসিমপুর। আমি আগামী জানেন আপনারা যে 3 তারিখের যে প্রোগ্রামটা, যে মাননীয় মন্ত্রী আসবেন, এটার প্যান্ডেল থেকে শুরু করে সব খরচ আমার বহন করতে হবে। তো এখন এই টাকাগুলো তো দিতে হবে। তবে একটা ভালো জিনিস হচ্ছে কি, আমার জন্য যেটা সবচেয়ে ভালো জিনিস, সাধারণ মানুষ দায়িত্ব নিয়ে নিচ্ছে। সাধারণ মানুষ মনে করতেছে যে এমপি সাহেব কোনো না কোনো ভাবে এই ঋণ পরিশোধ করবে। ওরা নিজেরাই কেউ নিজের কাজ ধরাই ফেলছে, কেউ ওই যে এই যে আপনার ওই এক্সকাভেটর দিয়ে দিতেছে, কেউ আপনার ওই বলতেছে যে আমি রাস্তা করে দিতেছি। কারণ আমি দেখলাম যে সরকারি যে বরাদ্দ, এই বরাদ্দতে যে কতটুকু আমি আপনাদের ভাগ্য বদলাইতে পারবো আমার বিশ্বাস হয় না। কারণ এই সরকারি বরাদ্দের সাথে সাথে যেমন আমার সুপ্রিম কোর্টে যা ইনকাম হয়, আগে তো কিছু টাকা রাখতাম, এখন তো পুরা টাকাটাই আইনা, এই যে এই সপ্তাহে যা ইনকাম করছি সব আইনা আবার এই যে এইখানে খরচ করে যেতেছি। আমি ইনকাম করতেছি, খরচ করতেছি, কারণ নাইলে আমি দেখতেছি যে এই কবে আমার বরাদ্দ আইবো আর কবে আমি আমার মানুষ দেখা যায় ইমার্জেন্সিতে। এখন তো আর আমার এটার জন্য ওয়েট করা যাচ্ছে না। আমি চেষ্টা করে যাচ্ছি আমার সর্বোচ্চকরণ, আমি আপনাদেরকে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। জানি না বাকিটা আমার মহান রাব্বুল আলামিন আমার জন্য কি আছে। তারপর আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়, আমাদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, এবং আমাদের ওসি মহোদয়, আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার, আমাদের এখানে যারা কর্মকর্তারা আছে, আমার ভুল বুঝবেন না। আমি আপনারা আগে যারা আপনারা ওষুধে রোগ কমাইতে চাইছিলেন, আমি এসে সরাসরি সার্জারি শুরু করছি। সার্জারিতে হয় কি, প্রথমে একটু ব্যথা হয়, কিন্তু পরে পার্মানেন্টলি রোগ কমে যায়। পার্মানেন্টলি আমি সার্জারি করছি। সার্জারি যারা করে তাদেরকে মানুষ প্রথমে পছন্দ করে না, কারণ কাটাছিরা তো দেখতে ইচ্ছা করে না। ডাক্তারদের মধ্যে সার্জারি ডাক্তার যারা, তারা নাকি খুব মানে দেখলে রুগী দেখলেই নাকি এদেরকে ভয় পায়। আর যারা মেডিসিনের ডাক্তার, এরা তো কোনো কথা নাই, খালি রুগীর ওষুধ দেওয়া, কোনো অসুবিধা হয় না। আর আবার আমাদের এখানে আজকে একজন মেহমান আসছেন, আমার
ভাইস চেয়ারম্যান সাহেবের বোন, এই যে আমাদের মোমিন আলী ভাইয়ের ওয়াইফ, উনি আমাদের বড় বোন, উনি লন্ডন থেকে আসছেন, ওনার জন্য একটা হাততালি দিয়ে দিই আমরা। তারপর আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে, আর আগামী 3 তারিখে আমাদের এই প্রোগ্রামে আপনারাও অ্যাটেন্ড থাকবেন। এখানে অনেকগুলা সেলিব্রিটি আসবেন। আর আমি আমার পক্ষ থেকে, যে আমার বাসায় ছিল, বললো যে হাসপাতালের সিটগুলাতে নাকি কম্বল নাই, এই জন্য 50টা কম্বল আমি জিএসও মহোদয়ের কাছে হ্যান্ড ওভার করতেছি। এখানে 50টা কম্বল আছে, রেখে দিবেন। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গ।